আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমাদের সিলেবাস শেষ, তাই আমরা মিড টার্ম টু প্র্যাকটিস কিছু সেট আছে আমাদের হাতে। সো ওই প্র্যাকটিস সেট থেকে কিছু অঙ্ক করতে যাচ্ছিলাম। দিজ আর অ্যাকচুয়ালি কোয়েশ্চেন ফ্রম প্রিভিয়াস সেমেস্টার্স। যেহেতু আমরা ওইগুলাকে প্র্যাকটিস আকারে দিচ্ছি, তাই সেগুলা প্র্যাকটিস সেট ব্লু, গ্রিন, রেড ইত্যাদি ইত্যাদি। হোয়াট ইজ ইম্পর্টেন্ট হিয়ার is that you need to be able to solve these problems within 1 hour. So let us take a look at practice set blue. And the first question, this is the question taken from the example of the book. আমরা খুব বেশি ডিটেইলে এগুলোর মধ্যে করব না, আমরা জাস্ট এখানে দেখতেছি যে এখানে কি কি করা যাবে। সো আমাদের i1 i2 i3 i4 দেয়া আছে, এটা মেশ অ্যানালাইসিসের অঙ্ক। কি করতে হবে কাইন্ডলি বলেন তো, আমরা একসাথে সলভ করি। হোয়াট কি করব আমরা? হ্যালো, প্রথমে কেসিএল অ্যাপ্লাই করব আমরা সবগুলা। পি এন্ড কিউ দুইটাতে আমরা কেসিএল অ্যাপ্লাই করব, বিকজ কারেন্ট সোর্স গুলাকে আমরা পরবর্তীতে খুইলা যাতে সুপার মেশ বানাইতে পারি। সো লেট আস টেক দ্য পি নোড হিয়ার। ওপস, কলমটা মোটা করে নি। লেট আস টেক দ্য পি নোড ওভার হিয়ার এন্ড লেট আস টেক দ্য কিউ নোড ওভার হিয়ার। আমাদের বইতে পি এবং কিউ নামে দুইটা নোড দিছে। সো আমরা মিথ্যা কথা বলবো, পি এবং কিউ তম নোডে কেসিএল অ্যাপ্লাই করে পাইছি। আসলে পি কিউ কেসিএল অ্যাপ্লাই করা লাগবে না। দ্য ইকুয়েশনস শুড বি i2 minus i1 which is equals to 5, and this one should be i2 minus i3 which is equals to 3 capital I0. So there must be a relationship between the mesh currents and capital I0. So we see that the capital I0 is how much? Capital I0 এর সাথে mesh current এর রিলেশনশিপটা কি? i1 i2 i3 i4 এগুলোর সাথে I0 রিলেশনশিপ কি বলেন, কথা বলেন। সেম রিঅ্যাকশন হইতেছে। I0 এর সাথে i1 i2 i3 i4 এর সম্পর্কটা কি? -i4 মাইনাস i4। এটা কথা বলতেছেন না কেন? দিস ইজ মাইনাস i4। সো এই জায়গায় আমরা তাহলে i0 এর জায়গায় মাইনাস i4 বসাই দিতে পারি। সো ইনস্টেড অফ i0, instead of 3i0 we can write minus 3i4. সো যেটাকে বাম পাশে নিয়ে গেলে our equation becomes i2 minus i3 plus 3i4 which is equals to 0. So this is our equation number 1, this is equation number 2. So এই দুইটা আমরা এখান থেকে পাইছি। Let us see how what more we can get. So আমাদের সুপার মেশ আসবে। সো সুপার মেশ বানাইতে হইলে আমরা তাহলে সুপার মেশটা ড্র করে ফেলি। যেহেতু কারেন্ট সোর্স দুইটা খুলে ফেলতে হবে, কারেন্ট সোর্স গুলা খুলে ফেলার পর সুপার মেশ becomes this part. সো এই সুপার মেশ পার্টের মধ্যে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, সো সুপার মেশ পার্টটা যেটা আছে, সুপার মেশ পার্টের মধ্যে আমরা কেভিএল অ্যাপ্লাই করলাম। তাহলে অ্যাপ্লাইং কেভিএল এট দ্য সুপার মেশ, এবং আরো একটা জায়গায় আমাদের কেভিএল অ্যাপ্লাই করা বাকি আছে, দ্যাট ইজ দ্য ফোর্থ লুপ, ফোর্থ মেশ। সো তাহলে আমরা একবারে লিখতে পারি অ্যাপ্লাইং কেভিএল at the super mesh and fourth mesh, চারতম মেশ এবং সুপার মেশটাই কেভিএল অ্যাপ্লাই করে পাইছি। সো কেভিএল অ্যাপ্লাই করতেছি সুপার মেশে। সো লেট আস অ্যাপ্লাই কেভিএল এট দ্য সুপার মেশ। হোয়াট শুড বি দ্য ইকুয়েশন? -6 into i2 minus 2 into i1 minus 4 into i3 minus 8 into i3 minus i4 which is equals to 0. And applying KVL at the fourth mesh, 4 নম্বর মেশে KVL অ্যাপ্লাই করে পাই, 4 নম্বর মেশে KVL অ্যাপ্লাই করে পাবো হচ্ছে -8. This time i4 should be greater, so i4 minus i3 minus 2 i3 minus 10 equals to 0. So now you have 4 unknowns and 4 equations. So genuinely this is your equation number 4, and the last equation was equation number 3. So we can see that we have 4 unknowns and 4 equations. Solve them using any of your favorite method, but I recommend you to use Python because এটা করলে আপনার ইকুয়েশন সলভ করার গ্যাঞ্জাম নাই। তবে হ্যাঁ, যদি বলে মেশ কারেন্ট ম্যাট্রিক্স ইকুয়েশন লেখেন তাহলে আবার ওই যে সলভ করার ব্যাপারটা আছে আর কি।
সাইজ ইকুয়েশন সাইজ করার ব্যাপারটা আছে। সো দিস ওয়াজ আওয়ার ফার্স্ট প্রবলেম। এক্সাম্পলের অঙ্ক হুবহু তুলে দেওয়া হয়েছে। এক্সপ্লেইন লিনিয়ারিটি প্রপার্টি, এটা যদিও আসবে না পরীক্ষায়, বাট আমরা জানি লিনিয়ারিটি প্রপার্টি কোন দুইটা প্রপার্টির সমষ্টি বলেন তো? হ্যালো, এখন সময় দুপুর 2টা। what are the two component properties of linearity property? মনে নাই? অ্যাডিটিভিটি আর, আমি কি লাইনে আছি নাকি? ঠিক আছে, আছি তো, শুনতেছেন? জি স্যার। অ্যাডিটিভিটি আর হোমোজেনিটি মনে নেই বোধহয়। লিনিয়ারিটি প্রপার্টি দুইটা প্রপার্টির সমন্বয়ে গঠিত। দ্য ফার্স্ট ওয়ান ইজ কল্ড অ্যাডিটিভিটি, দ্যাট মিন্স যোগ বিয়োগ করা যাবে। দ্য নেক্সট ওয়ান ইজ কল্ড হোমোজেনিটিভিটি, দ্যাট মিন্স তাদেরকে গুণ ভাগ করা যাবে। সো যাদেরকে যোগ বিয়োগ এবং গুণ ভাগ করাই যাবে তারাই হচ্ছে লিনিয়ার। সো লিনিয়ারিটি প্রপার্টিতে বলা হয়েছিল যে এটা দুইটা প্রপার্টির সমষ্টি। হাইলাইট করি এই যে এখানে, দ্য প্রপার্টি ইজ এ কম্বিনেশন অফ বোথ দ্য হোমোজেনিটি অ্যান্ড অ্যাডিটিভিটি প্রপার্টি। দুই প্রপার্টি দিয়েই এটা করা হয়। দুই প্রপার্টিটার একটার নাম হচ্ছে হোমোজেনিটি, ঠিক আছে, হোমোজেনিটি বা স্কেলিং। এটা আপনারা সিএসসি 420 তে আপনারা শিখবেন যে ইমেজ জুম ইন জুম আউট কেমনে করে, ইত্যাদি ইত্যাদি হাবিজাবি। দ্য আদার ওয়ান ইজ কল্ড অ্যাডিটিভিটি। এই তো যাই হোক, গুণ ভাগ করা গেলে হোমোজেনিটি, যোগ বিয়োগ করা গেলে অ্যাডিটিভিটি। নেক্সট ইজ সুপারপজিশন থিওরেম। অঙ্কের চেহারা দেখে বোঝা যাচ্ছে এটা আমাদের বই থেকে দেওয়া হয়নি, অন্য বই থেকে অঙ্ক দেওয়া হয়েছে। কোন বই এটা? কেউ কি বলতে পারবেন কোন বই? একটা বইয়ের নামে আমাদের কোর্স আউটলাইনে দেয়া ছিল রেফারেন্স বুক হিসেবে, দ্যাট ইজ দ্য বয়েলস্টেড বুক। সো দিস প্রবলেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বয়েলস্টেড বুক। একই প্রবলেম, এখানে জাস্ট একটা জিনিসের সাথেই আপনাদের প্যাচ লাগতে পারে, সেটা হচ্ছে যে ভোল্টেজ সোর্স গুলোর চেহারা একটু অন্যরকম, ব্যাটারি আকারে দেয়া আছে, আর কোনো ডিফারেন্স নাই। সো ভোল্টেজ সোর্স গুলোকে ব্যাটারি আকারে লেখা আছে। সো দ্যাট কনভেনশন ইজ অলসো ভ্যালিড, ওইটাও ভ্যালিড, এটাও ভ্যালিড। এক এক বইয়ে এক এক রকম চিহ্ন দেওয়া থাকে, দ্যাট ডাজন্ট ম্যাটার। সো এখানে প্রশ্নে কি বলছে, লেট আস সি। প্রশ্নে বলছে ইউজ সুপারপজিশন থিওরেম to find the current through 2 ohm resistor in the circuit of figure 3. So superposition theorem ব্যবহার করে 2 ohm রেজিস্টরটার মধ্যে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা ব্যবহার করে সেটা বের করতে বলছে। তাহলে এখানে আসলে কয়টা অঙ্ক? এখানে আসলে কয়টা অঙ্ক বলেন তো? হ্যালো স্যার একটা। কি বলবো, একটা অঙ্ক। একটা। ইন্ডিপেন্ডেন্ট সোর্স কয়টা এখানে? How many independent sources are there? ও আচ্ছা স্যার, তিনটা। তিনটা। তাহলে এখানে ইন রিয়েলিটি কয়টা অঙ্ক আসলে? তিনটা অঙ্ক। এটা আসলে একটা অঙ্ক না, এখানে এক অঙ্কের আড়ালে আসলে আপনার দিয়ে তিনটা অঙ্ক করে নিবে ওরা। সো প্রথমটার মধ্যে এট এ টাইম একটাই সোর্স অন রাখবেন, বাকি সবগুলো অফ করে দিবেন। সো লেট আস কিপ দ্য E1 অ্যালাইভ এন্ড কিল দ্য আদার টু ভোল্টেজ সোর্সেস। সো এটাকে অফ করে দিলাম, কারেন্ট সোর্স ওপেন সার্কিট, ভোল্টেজ সোর্স শর্ট সার্কিট। সো আমরা এটাকে ভোল্টেজ সোর্স, এটাকে শর্ট সার্কিট করে দিলাম। সো এটার উপরে লিখবো আমরা কি করছি, কিপিং E1 on, turning all other sources off। অথবা এইভাবে লিখতে পারেন, অথবা আরেকটু ঘুরাইলে যদি লেখা যায় যে turning all sources off except E1। এইভাবে মনে হয় লেখাটা আরেকটু সহজ। turning all sources off except E1। E1 ছাড়া সবগুলি সোর্স অফ করে দিয়ে পাই, ঠিক আছে, E1 ছাড়া সবগুলি সোর্স অফ করে দিয়ে পাই। এইভাবে লিখলে আমার একটু মানে গ্যাঞ্জামটা কম হচ্ছে মনে হচ্ছে। সো E1 ছাড়া সবগুলি সোর্স অফ করে দিয়ে পাই এটা। তাহলে পরেরটার মধ্যে আমি হচ্ছে E2 ছাড়া সবগুলি সোর্স অফ করে দিব। টার্নিং অল আদার সোর্সেস এক্সেপ্ট সোর্সেস অফ এক্সেপ্ট E2। E2 ছাড়া সবগুলি সোর্স অফ করে দিব। তো কারেন্ট সোর্স অফ মানে ওপেন সার্কিট, ভোল্টেজ সোর্স অফ মানে শর্ট সার্কিট। ওকে, সো এটা আর আরো একটা বাকি আছে। এখন আমি 3 অ্যাম্পিয়ার সোর্স ছাড়া বাদ বাকি সবগুলোকে অফ করে দিব। সো এই 3 অ্যাম্পিয়ারের সোর্স যেটা এক্সেপ্ট, এটার নাম কিছু দেয়নি, এক্সেপ্ট নাম দিছে আই। আপনি কনফিউশন এড়ানোর জন্য লেখেন 3 অ্যাম্পিয়ার সোর্স, ঠিক আছে, এক্সেপ্ট দা 3 অ্যাম্পিয়ার সোর্স, ই লেখা লাগবে যেহেতু এটা। আচ্ছা, সো 3 অ্যাম্পিয়ার সোর্সটাকে রেখে বাদ বাকি দুটাকে যদি অফ করে দেই,
সো ভোল্টেজ সোর্স অফ মানে হচ্ছে দিস শুড বি রিপ্লেসড উইথ এ শর্ট সার্কিট। সো এখন তিনটা ডিফারেন্ট ম্যাথ আপনার সামনে চলে আসছে। লেট আস রিনেম দিস I1 অ্যাজ I1 তো হয়ে গেছে, লেট আস কল ইট IX, let us call it IY, and let us call this one as IZ. So your overall I should be IX plus IY plus IZ. So main circuit টার মধ্যে আপনার যে I1, so I1 is this one, এইটা would be equals your IX plus IY plus IZ. আপনি আগে একটু কথা লিখে নেবেন, এটা কই থেকে পাইছেন? ইউজিং সুপারপজিশন। আপনি সুপারপজিশন ব্যবহার করে এই জিনিসটা পেয়েছেন, ঠিক আছে? তারপরে যা রেজাল্ট আসে তাই আনসার। নাও এই প্রবলেম কেমনে সলভ করবেন এটা আমি আশা করি বলে দিব না। বলেন, হাউ মাচ ইজ IX? হাউ মাচ শুড বি IX? So 2. 2 অ্যাম্পিয়ার। IX শুড বি 2 অ্যাম্পিয়ার, কিন্তু এখানে ঘাপলা আছে। ঘাপলাটা কি? IX should be 2 or -2, because এখান থেকে যে কারেন্টটা যাবে প্লাস আর মাইনাসের ডিরেকশন দেখে কারেন্ট শুড বি ক্লকওয়াইজ, বাট এখানে যেটা IX দেয়া আছে দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট? যদি এটা মাইনাসটা দিতাম না, কখন? লেট আস সে এই 12 ভোল্ট যেটা আছে এটাকে উল্টানো আছে। এখন কি আমি মাইনাস দিব? এখন কি আমি মাইনাস দিব না, এখন কিন্তু পজিটিভই থাকবে এরকম। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। সো যেহেতু এটা উল্টানো আছে তাই ইট শুড বি -2 অ্যাম্পিয়ার। সো ইট শুড বি -2 অ্যাম্পিয়ার। What about the next one? IY. IY should be বলেন কত বাই কত? 6/6. So this is 1 ampere. মাইনাস দিব? না স্যার, মাইনাস হবে না। মাইনাস হবে না। How much is IZ? This is current divider rule. How much is IZ? উপরে যাবে 4 into 3, নিচে হচ্ছে 6 অ্যাম্পিয়ার। কত হয়? So 2. 2 মাইনাস দিব? মাইনাস দিব নাকি দেখেন তো? না স্যার, মাইনাস মনে হয় হবে না। মাইনাস মনে হয় হবে না, মাইনাস আসলেই হবে না। there should not be any minus. So এটা কত জানি ছিল? 1 ampere. So বলেন তিনটার যোগফল কত? +2 -2 আর 1. So I1 is 1 অ্যাম্পিয়ার। 1 ampere। শেষ। খুব ভয় পেয়েছি অঙ্কটা দেখে, চেহারা না জানি কি অঙ্ক দিছে, খুবই গাধা টাইপ অঙ্ক, বুঝতে পারছেন? এখানে জাস্ট ভয় পাওয়ার চেহারা কারণ একটাই, আপনি এই সিম্বলের সাথে পরিচিত না, এছাড়া আর কোনো ভয়ের কারণ নেই। খুবই সোজা কিছু অঙ্ক দেওয়া হয়েছে। যাই হোক, এনিওয়ে নেক্সট ইজ ফাইন্ড দ্য নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ফিগার 4 টার্মিনাল AB। এই সার্কিটের নর্টন ইকুইভ্যালেন্ট বের করতে বলা হয়েছে। এই সার্কিটের নর্টন ইকুইভ্যালেন্ট বের করতে বলা হয়েছে। সো এই জায়গায় একটা ডিফারেন্স তৈরি হবে আপনাদের মধ্যে এই অঙ্কটা করতে গিয়ে। যারা প্র্যাকটিস করছে তারা অঙ্কটা 10 সেকেন্ডে শেষ করবে, অ্যাট লিস্ট মানে আইএন পার্টটা 10 সেকেন্ডে শেষ করবে। আর যারা প্র্যাকটিস করে নাই তারা লেটস সে অ্যাট লিস্ট 15 মিনিট পরিশ্রম করার পরে দেখবে ওহো ওই সেম সিদ্ধান্তে উপনীত হবে। বলেন তো কি? হাউ মাচ ইজ আইএন? সো আমরা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বানাইতে হবে, রাইট? সো নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটে কি থাকে? একটা কারেন্ট সোর্স, তার সাথে একটা প্যারালাল রেজিস্টর, রাইট?
So this is your Norton equivalent circuit. So your job is basically to calculate the value of IN and the value of RN. তাই না? সো আপনার অঙ্কের দুইটা পার্ট, ফার্স্টে আইএন বের করা লাগবে, এরপরে আরএন বের করা লাগবে। সো লেট আস ক্যালকুলেট আইএন ফার্স্ট। আইএন ক্যালকুলেট করতে কি করব? আইএন কথা বললেন একটু। আইএন ক্যালকুলেশন করার জন্য আপনাকে যেটা করতে হবে যে টার্মিনাল এ বি যেখানে লোড খুলে ফালাই দেওয়া লাগছিল সেখানে শর্ট সার্কিট করে দেওয়া লাগবে আইএন। এরপরে আপনাকে এইটার ভ্যালু বের করা লাগবে। যেহেতু কারেন্টের ভ্যালু বের করতে বলছে, তাই আওয়ার বেস্ট গোল, আওয়ার বেস্ট টুল উই হ্যাভ ইজ মেশ অ্যানালাইসিস। সো ইউ ক্যান হ্যাভ I1 like this, you can have I2 like this, and you can have I3 like this. So what is the relationship between the mesh currents and IN? IN equals to how much? IN is equals to I3. So your job is to calculate I3. So this is a problem of mesh analysis. So এটাকে করে আপনি I3 এর ভ্যালু বের করলে সেটাই হবে IN, তাই নয় কি? বুঝতে পারছেন? আমি কি কারেক্ট আছি? উত্তর হচ্ছে আপনি 3 পৃষ্ঠা করলেন, কেভিএল ইকুয়েশন করলেন, হাবিজাবি করলেন, অনেক অঙ্ক করার পরে যদি আপনার আনসার ঠিকঠাক হয়, I will find that IN is equals to 0 ampere. আর যারা পড়ালেখা করছে, যারা মোটামুটি প্র্যাকটিস করছেন আপনারা, তারা বলবেন যে since there is no independent source in the given circuit, the Norton equivalent current will also be 0. ঠিক আছে না? এই কথাটা যদি আমি লিখে দিতে পারি যে সার্কিটের মধ্যে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স তো নাই ভাইয়া, তাহলে কি করব? তাহলে নর্টন কারেন্ট আসবে কোত্থেকে? কোন জায়গা থেকে কারেন্টটা পয়দা হবে? আইএন। আপনি দেখতেছেন কোন ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে? নাই তো। এগুলা যেগুলো আছে এগুলো তো ইলেকট্রনিক্স। এটা এনপিএন ট্রানজিস্টর, এটা এনপি ট্রানজিস্টর। আসলে এগুলো তো ইলেকট্রনিক্স, এগুলো তো মানে ব্যাটারি বা পাওয়ার সোর্স না, এটা তো তৈরি করতে পারে না কিছু। তাহলে কারেন্টটা এই আয়নটা পয়দা হবে কোত্থেকে? প্রশ্নটা মানে প্রবলেমটা বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার। তো আপনার এই I1 I2 I3 কিচ্ছু ধরার দরকার নেই, এগুলো সব বাদ, এগুলো কিচ্ছু ধরার দরকার নেই। আপনি সব বাদ দিবেন, সার্কিটটা একবার আঁকবেন, আইকা বলবেন যে দেখেন এই যে সার্কিটটা যে দিছেন বুঝছি, খুব ভালো কথা, আমি বের করতে পারতাম সবই, প্রবলেম নাই। বাট দ্য প্রবলেম ইজ আপনি যে সার্কিটটা আমাকে দিয়েছেন স্যার, সেই সার্কিটের মধ্যে there is no independent source. তাহলে ইন্ডিপেন্ডেন্ট সোর্স যদি নাই, আয়ন কি হাওয়া থেকে আসবে? নো। সো আয়ন শুড বি হাউ মাচ? আয়ন শুড বি 0 অ্যাম্পিয়ার। Now the job is to calculate RN বের করার জন্য আমাদের কোনো শর্টকাট নাই, যেটা নরমাল নিয়ম, সেই নরমাল নিয়মেই করতে হবে। সো লেট আস ক্যালকুলেট RN নাও। RN বের করার জন্য আমাদের কাজ কি? ইন্ডিপেন্ডেন্ট সোর্স যেহেতু থাকলেও আমরা অফ করে দিতাম, নাই। ডিপেন্ডেন্ট সোর্স আছে? হ্যাঁ আছে। ডিপেন্ডেন্ট সোর্স থাকলে যেন কি করতে হবে আমাদেরকে? ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কি জানি করতে হয়? বাইরে থেকে ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্স, যেটা ভালো লাগে। সো আমি যেই ভ্যালু জানা আছে সেই ভ্যালুর একটা ভোল্টেজ সোর্স বসাই দিলাম। মাই গোল ইজ টু ক্যালকুলেট আর ইকুইভ্যালেন্ট। সো আর ইকুইভ্যালেন্টটাই হবে হচ্ছে আমার RN। সো দ্যাট RN শুড বি V বাই R। তো V এর ভ্যালু হচ্ছে 4, বা এখানে অন্য যে কোনো ভ্যালু নিতে পারেন আপনার যা ইচ্ছা। সো 4 আর I নিতে হবে। সো লেট আস হ্যাভ দিস I লাইক দিস, এরকম। সো দিস ইজ I। এখন ইওর জব ইজ টু ক্যালকুলেট দিস I। এখন আপনি বুঝেন কোন অ্যানালাইসিস ইউজ করলে আপনার আইটা ক্যালকুলেট করতে পারবেন। Which analysis should you prefer if you want to calculate that current? কথা বলেন কোন analysis? Mesh analysis. So if you have I3 like this, so আগেরটাই তো I1 I2 I3 যদি নাম দিয়ে রাখেন, এই জায়গায় I4 I5 আর I6 দেওয়া লাগবে। সো I3 আগেরটাই যেহেতু কিছু দেই নাই, তাই আমরা I1 I2 I3 রাখি।
So this will become Rn is equals to minus I3. So আমি একবারে লিখে দিলাম minus I3. তো এখন পারবেন না মেশ অ্যানালাইসিস করে I3 এর ভ্যালু বের করতে? মেশ অ্যানালাইসিস করে I3 ভ্যালু বের করা যাবে? জি স্যার। পারবেন আশা করা যায়। So In is 0, Rn এর ভ্যালু যা পাইছেন তাই। That is your Norton equivalent circuit. এটাই ছিল আমাদের পরীক্ষার প্রশ্ন। এই জায়গায় আর কি ডিফারেন্সটা তৈরি হয়। এই 5 নম্বর প্রশ্ন আনসার করতে গিয়ে কারো এখানে 15 মিনিট এক্সট্রা লাগে, কেউ এটা 10 সেকেন্ডে শেষ করে পরের অঙ্কে চলে যায়। যাই হোক, পরের অঙ্কটা ম্যাক্সিমাম পাওয়ার এর অঙ্ক। আরটাকে একটা লোড নিয়ে তারপরে বলছে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার টু দ্য রেজিস্টর আর ইন অমুক সার্কিট। আচ্ছা, ভালো কথা। এখানে আমাদের আর তাইলে লোড প্রথম কাজ হচ্ছে লোড খুলা ফালাই দিতে হবে। সো তাইলে লোড খুলা ফালাই দিলাম। নতুন দুইটা টার্মিনাল লিনিয়ার এবং 2 টার্মিনাল হয়ে গেল। 2 টার্মিনাল ছিল না। এখন আমাদের যেহেতু থেভেনিনস থিওরেমে বলছে যে 2 টার্মিনাল হইতে হবে, নাও উই সি দ্যাট আওয়ার সার্কিট ইজ অফ 2 টার্মিনাল সার্কিট, টার্মিনাল এ এন্ড টার্মিনাল বি। সো দুইটা টার্মিনাল আমরা পেয়ে গেছি। সো এই দুই টার্মিনালের ওপেন সার্কিট ভোল্টেজ উইল বি ইওর VTH। কারণ আমরা জানি ম্যাক্সিমাম পাওয়ারের অঙ্ক আসলে কি, ম্যাক্সিমাম পাওয়ার ক্যালকুলেট করতে বললে আমাদের লাগবে হচ্ছে Pmax, ম্যাক্সিমাম পাওয়ার Pmax। দ্য ফর্মুলা ইজ, মনে আছে Pmax এর ফর্মুলা কি? VTH স্কয়ার ডিভাইডেড বাই 4 RTH। মনে নেই কারণ, এগুলো একটু মুখস্থ রাখবেন পরীক্ষার সময়। হ্যাঁ, মানে আপনি যদি বই দেখেন, যদিও দেখার কথা না, বাট আপনি যদি রিয়েলি বই দেখতে চান, আমার আসলে আপনাকে আটকানোর কোনো উপায় নাই। ওই ক্যামেরা অন রাখাটা ইটস এ প্রহসন, ঠিক আছে? বাট যেহেতু আমাদের রুল, সেটা আমরা রাখতেছি। বাট আপনি যদি জেনুইনলি চিটিং করতে চান, আমার কোনো সমস্যা নাই, বা মানে আমার কোনো সমস্যা নেই, আমার আটকানোর আসলে কোনো ওয়ে নাই। সো লেটস সে আপনি ধরলাম এটা মুখস্থ করেন নাই, ইউ ক্যান লুক ইট আপ ফ্রম দ্য বুক, বাট স্টিল ইট উইল টেক সাম টাইম। আমি যদি আপনাকে অ্যালাউ করি যে বই দেখে লেখেন, সমস্যা নেই, স্টিল ইট উইল টেক সাম টাইম। রাদার দেন এই ছোট্ট একটা ফর্মুলা মুখস্থ রাখলে আপনার আরো অনেক মানে অন্যান্য প্রবলেম ইজ বিকামিং মাচ মোর ইজিয়ার। সো আমাদের ম্যাক্সিমাম পাওয়ারটা ক্যালকুলেট করতে বলছে। সো ম্যাক্সিমাম পাওয়ার ইজ সামথিং লাইক এই ধরনের VTH স্কয়ার ডিভাইডেড বাই 4 RTH। সো ইউ নিড VTH, ইউ নিড RTH, তার মানে থেভেনিন সার্কিট বের করা লাগতেছে। সো ওপেন সার্কিট ভোল্টেজ উইল বি ইওর থেভেনিন এটা। এবং যদি এখান থেকে আমরা RTH বের করতে চাই, তাহলে আমরা দেখতেছি ডিপেন্ডেন্ট সোর্স আছে। দুইভাবে আমরা RTH বের করতে পারি। ডিপেন্ডেন্ট সোর্স থাকার কারণে আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্সটাকে অফ করে দিব। ইন্ডিপেন্ডেন্ট সোর্স অফ করে দিয়ে এই জায়গা থেকে আমরা ইকুইভ্যালেন্ট আর ইকুইভ্যালেন্ট বের করার জন্য আমরা, যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স আছে ভিতরে, বাইরে থেকে আরেকটা এক্সটার্নাল ভোল্টেজ সোর্স কানেক্ট করব। এক্সটার্নাল ভোল্টেজ সোর্স কানেক্ট করে তারপরে যেহেতু ভোল্টেজ সোর্স কানেক্ট করছি, এই কারেন্টের ভ্যালু নাম দিলাম হচ্ছে কথার কথা I0। সো এখন এখান থেকে আগেরটাই যেভাবে বের করছি সেভাবে আমরা মেশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস, হাবিজাবি যা যা লাগে, 4 আননোন 4 ইকুয়েশন সব সলভ করে I0 বের করতে পারি। এটা কি বুদ্ধিমানের কাজ হবে? এটা কি বুদ্ধিমানের কাজ হবে? তো আমাদের কি করতে হবে RTH বের করার জন্য? ইনস্টেড অফ এ ভোল্টেজ সোর্স, কানেক্ট এ কারেন্ট সোর্স and calculate the value of V instead. So let us think that এই কারেন্ট সোর্সের ভ্যালু আন্দাজে বসাই দিই 3 অ্যাম্পিয়ার। সো আমার লাগবে হচ্ছে R ইকুইভ্যালেন্ট বা RN। R ইকুইভ্যালেন্ট বের করার জন্য আমি জানি V বাই I, তাহলে I এর ভ্যালু হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে আমি এখান থেকে V ক্যালকুলেট করব, তাহলেই আমার হয়ে যাচ্ছে। সো লেট আস কল দিস V as Vx। সো এই নোডের ভোল্টেজ আমরা বলে দিচ্ছি দিস ইজ Vx। এই নোডের ভোল্টেজ প্রশ্নেই বলা আছে দিস ইজ V0। তাইলে কারেন্টের ডিরেকশন আমরা যেদিকে দেয়া নাই সেদিকে ধরে নিলাম। সো এরপরে দিস বিকাম এ প্রবলেম অফ নোডাল অ্যানালাইসিস। সো ইউ সি দ্যাট আফটার ডুইং নোডাল অ্যানালাইসিস ইউ ক্যান ইজিলি ক্যালকুলেট দ্য ভ্যালু অফ Vx। Vx পেয়ে গেলে সেখান থেকে Rn বের করা যাচ্ছে না? জি স্যার। কেউ যদি এটা মেশ দিয়ে করতে যায় যে স্যার সারা জীবন সবগুলো অঙ্ক তো মেশ দিয়ে করছি, যেমন আগের অঙ্কটা ওই যে এখানে মেশ দিয়ে করলাম, সুন্দর মিলে গেল। হ্যাঁ মিলছে, বাট এই প্রবলেমে মেশ দিয়ে তৈরি করলে ইট উইল বিকাম এ মোর মেস। মেশ দিয়ে করলে মেস হয়ে যাবে আর কি। তো এই জন্য এই জায়গায় মেশ ব্যবহার না করাটাই ভালো। এই জায়গায় নোট দিয়ে করতে যাবেন, কারণ দেখেন ফার্স্টে মেশ দিয়ে করতে গেছি দেখি 4 আননোন 4 ইকুয়েশন, খবর আছে।
তার চেয়ে 2 আননোন 2 ইকুয়েশন সলভ করে ইটস ইজিয়ার। সো যেহেতু আমাদের দিন শেষে ওহমস ল অ্যাপ্লাই করা লাগবে, সো আমি কারেন্ট সোর্স অ্যাপ্লাই করে ভোল্টেজ বের করি, অথবা ভোল্টেজ সোর্স কানেক্ট করে কারেন্ট বের নাই করলাম, আমরা এইভাবে বের করি। আচ্ছা, দিস ইজ ওয়ান ওয়ে অফ ডুইং ইট। দেয়ার ইজ এ থার্ড ওয়ে। There is a third way of solving the same problem for Rn বের করার জন্য, বিকজ আমাদের আসলে লাগবে কি Rn বা RTH, রাইট? Rn আর RTH একই জিনিস। RTH আর Rn, ও আবার RTH Rn লিখছি, Rn এবং RTH ইজ দ্য সেম থিং। সো আমাদের ল্যাবে মনে আছে কি এই এক্সপেরিমেন্টটার সময় ল্যাবে কিভাবে বের করছিল আর বলেন তো? ভাইবার একটা প্রশ্ন হচ্ছে এইখানে যে ল্যাবে যেভাবে আমরা RTH-টা ক্যালকুলেশন করছি, আমরা কি থিওরিতেও ওই একইভাবেই শিখছি নাকি থিওরির রুলটা ডিফারেন্ট ছিল? ল্যাবের নিয়মটা কি ছিল মনে আছে? পড়লে মনে কেউ করে নাই এখনো। যাই হোক, ল্যাবে রুলটা ছিল এরকম যে একটা সার্কিট নিছেন, নিয়ে সেটার ওপেন সার্কিট ভোল্টেজ যদি আপনি বের করেন, দ্যাট মিনস একটা ভোল্টমিটার দিয়ে আপনি এটার অ্যাক্রসে ভোল্টেজটা মেজার করলেন, এই ভোল্টমিটারের রিডিং আপনাকে কি দিচ্ছে? VTH। আচ্ছা, ল্যাবে আরো একটা কথা বলছে যে ঠিক আছে আপনি এটা দিয়ে VTH বের করছেন, ভালো কথা, এখন এখানে শর্ট সার্কিট কারেন্ট বের করার জন্য কানেক্ট অ্যান অ্যামিটার। সো একটা অ্যামিটার নিয়ে আসেন, এই জায়গায় আপনি একটা অ্যামিটার লাগাই দেন। এই অ্যামিটারের রিডিং থেকে আপনি পাবেন শর্ট সার্কিট কারেন্ট, বা এটাকে আমরা বলতেছি দিস অ্যামিটার উইল গিভ ইউ দ্য নর্টন কারেন্ট। So open circuit voltage will give you the voltage, Thevenin equivalent voltage. Short circuit current will give you the Norton current. আচ্ছা, ভালো কথা। RTH এর ভ্যালু হচ্ছে বা Rn এর ভ্যালু হচ্ছে Rn বা RTH, যেটাই আপনারা বলেন, Thevenin voltage by Norton current। ল্যাবে কিন্তু আমরা এই ওয়েতে বের করছি। ল্যাবের প্রসেসটা ছিল Thevenin voltage divided by Norton current. So this part was the process. This was the process for calculating the Thevenin equivalent resistance বা Norton equivalent resistance for lab. তো আমরা তো এই পরীক্ষার সময় ল্যাবেও এক্সামের সময় তো আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি না? অবশ্যই পারি। তাহলে আমি দেখতেছি যে আমি আগের যে নিয়মটা, এই নিয়মে আমার করার পরে আরো এক্সট্রা ভেজাল আসতেছে, তাহলে এক কাজ করি, why don't I short circuit the two terminals and calculate the Norton current instead? আমরা ইনস্টেড এটাকেই আমরা নর্টন কারেন্টটা ক্যালকুলেট করার চেষ্টা করি, তাইলে আমার হয়ে গেল। সো আমরা যেই সার্কিটটা দেয়া থাকবে এই সার্কিটটার নর্টন কারেন্ট বের করার যদি চেষ্টা করি, তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাচ্ছে আরো। সো লেট আস ক্যালকুলেট দ্য নর্টন সার্কিট। উই আর ডুইং দ্য থার্ড ওয়ে অফ ডুইং দ্য সেম প্রবলেম। সো নর্টন সার্কিট বের করার জন্য আমরা টার্মিনাল দুইটা শর্ট সার্কিট করে দিব, এন্ড দিস শর্ট সার্কিট কারেন্ট উইল বি আওয়ার নর্টন কারেন্ট। এবং তা নর্টন কারেন্ট যদি হয় তাহলে এই রেজিস্টরে বেল আছে 30 কিলো ওহম রেজিস্টর নাই। So this 30 kilo ohm resistor will be out. Eta nai. So this became a problem of 3 unknown and 3 equation. Mesh analysis দিয়ে আপনি এটার IN এর ভ্যালু বের করে নিতে পারবেন। So apply mesh analysis. So এটার নাম যদি I3 দেন, এটার নাম যদি I2 দেন, আর এটার নাম যদি I1 দেন, so your job is to calculate the value of I3 because IN is equals to I3. So afterwards আপনার Rn দাঁড়াচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ, that means VTH divided by short circuit current, that means IN. So IN বের করার তিন ধরনের ওয়ে আছে, তিন ভাবে IN বের করা যাবে। একটা হচ্ছে ওই যে মেশ দিয়ে, আরেকটা হচ্ছে নোড দিয়ে, আরেকটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ ডিভাইডেড বাই শর্ট সার্কিট কারেন্ট দিয়ে। আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে করতে পারেন। পরীক্ষার হলে বিভিন্ন ভাবে এই অঙ্কটা করা যাচ্ছে। এই একটা সেট কমপ্লিট হইলো, বাকিগুলোর সময় লাগবে না। প্র্যাকটিস সেট রেড একই জিনিস। থিওরি এটা আছে যে ম্যাক্সিমাম পাওয়ারের থিওরিটা ডিরাইভ করেন, এটা আমরা ক্লাসরুম এক্সামে দিতাম, অনলাইন এক্সামে এটা আপনাদের দিচ্ছি না। সো দিস ইজ দ্য ডেরাইভেশন, যে কিভাবে আমরা পাইলাম যে RL এর ভ্যালু RTH এর সমান হইলে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে। এখানে দিস ইজ ভেরি সিম্পল। আমরা এই সার্কিটের মধ্যে ওহমস ল অ্যাপ্লাই করে পাওয়ারের একটা এক্সপ্রেশন পাইছি। আমরা বলছি যে এই রাশিমালাটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে তার ভ্যালু 0 হবে যদি আমার এই রাশিমালাটা ম্যাক্সিমাম হয়।
সো ম্যাক্সিমাম বা মিনিমামের ক্ষেত্রে ফার্স্ট ডেরিভেটিভ উইল বি 0। সো আমরা এই জন্য এটাকে এটার ফার্স্ট ডেরিভেটিভ নিছি, জিনিসটাকে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। ফার্স্ট ডেরিভেটিভ নেওয়ার সময় কনস্ট্যান্ট গুলাকে আলাদা করে ইউ বাই ভি করা হয়েছে। ইউ বাই ভি স্কোয়ার যেহেতু আসে, ওই স্কোয়ার থেকে আপনার টু দ্য পাওয়ার 4 হয়ে গেছে। তারপরে কিছু ম্যাথমেটিক্যাল, বাদ বাকিটা ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন করার পরে ইউ উইল গেট আর এল মাইনাস RTH ইকুয়ালস টু 0। সো তার মানে RL ইজ ইকুয়ালস টু RTH। এই থিওরিটিক্যাল প্রমাণ, এই থিওরিটিক্যাল প্রমাণ আপনাদেরকে চাওয়া হয়েছিল ওই ক্লাসরুম এক্সামে, বাট অনলাইন এক্সামে এগুলো আসবে না। সো পরেরটা ইউজিং সুপারপজিশন থিওরেম, পারবেন? এটা খুবই গাধা অঙ্ক, করতে হবে এটা। দেখেন তো, এটা করা লাগবে না। এটা করা লাগবে না, এটা করাটা এম্বারাসমেন্ট আমাদের জন্য। কিছু অঙ্ক সহজ দেওয়া লাগে যাতে পুরা ক্লাস ধইরা ফেল না করে, বুঝছেন? এই কারণে আর কি কিছু সোজা অঙ্ক দেওয়া লাগে। সো কোশ্চেন নাম্বার 5, এটাও বইয়ের অঙ্ক করা হয়েছে মনে হয়। দেখেন তো, থেভেনিন বের করতে বলছে। থেভেনিন লাগবে এটা করা? প্রথম কাজ কি, লোড খুলে ফেলাই দিব। দ্বিতীয় কাজ কি, VTH এবং RTH বের করব। সো VTH বের করার জন্য ফার্স্টে RTH বের করি। ডিপেন্ডেন্ট সোর্স যেহেতু নাই, তার মানে লাইফ খুব মজার। হাউ মাচ ইজ RTH? RTH কত হবে বলেন? এটা ক্লাসে করছিলাম মনে হয়, ক্লাস 1 এই অঙ্কটা। সো দিস ইজ RTH, একক হচ্ছে ওহম। হোয়াট ইজ VTH? Nodal analysis, then VB becomes 0, then this node becomes VTH. কেন আগের ক্লাসে ব্যাখ্যা করা হয়েছে, because this is a floating resistor. So এক unknown এক ইকুয়েশন, নোডাল অ্যানালাইসিস সলভ করেন। কারেন্টের ডিরেকশন এইটা, কারেন্টের ডিরেকশন এইটা, শেষ। এক unknown এক ইকুয়েশন। দিস ওয়ান, RL এর ভ্যালু কত হইলে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে? ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম পাওয়ার। এটাও মনে হয় এক্সাম্পলের অঙ্ক। RL এর ভ্যালু কত হইলে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যায়? হ্যালো, জি স্যার। RL এর ভ্যালু কত হইলে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যায়? কাদিন নিয়ে ক্লাস করি, কথাই বলে না কিছু। RL এর ভ্যালু RTH হইলে উই গেট ম্যাক্সিমাম পাওয়ার। আমি আমার মতো বলে শেষ করে যাই, আপনাদের মনে আগ্রহ কম। এনিওয়ে, RL ইকুয়ালস টু RTH হলে এখানে দেখা যাচ্ছে আমরা ম্যাক্সিমাম পাওয়ার পাবো। ওকে ফাইন, ঠিক আছে। তাইলে আমাদের কাজ হচ্ছে RTH এর ভ্যালু বের করা। সো লোড কুইলা ফলাই দিলাম। এখন নাও আমাদের RTH এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। সো লেট আস টার্ন অফ অল দ্য ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস। আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্স অফ করে দিলাম, এবং যেহেতু RTH এর ভ্যালু বের করার জন্য আমাদেরকে এক্সাইট করা লাগবে এক্সটার্নালি একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে, সো দ্যাট এটা ডিপেন্ডেন্ট সোর্স ভিতরে যেটা আছে 3Vx, এটাকে যাতে অ্যাক্টিভেট করে। এটাকে এক্সাইট করার জন্য বা অ্যাক্টিভেট করার জন্য আমরা বাইরে থেকে একটা লেটস সে 3 ভোল্টের ভোল্টেজ সোর্স কানেক্ট করলাম। এরপরে আমাদের জব ইজ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য কারেন্ট হিয়ার, লেটস কল ইট I. So our job is to calculate this I so that we can eventually calculate RTH. Acha. So we can eventually calculate RTH. R should be V by R. So V is 3 and I should be I. So এটাকে যদি ক্যালকুলেট করার জন্য if we apply mesh analysis, so first mesh should be I1 and second mesh should be I2. So এটা দাঁড়াবে হচ্ছে minus I2. So RTH should be minus I2. So your job is to calculate I2 from here. Mesh analysis করতে পারবেন না, শর্টকাট মেরে দেওয়া যাবে, পারবেন তো? আশা করা যাচ্ছে। সো এটা পারা যাবে। আচ্ছা, নেক্সট ইজ এই ম্যাথেরই VTH বের করা লাগবে। VTH বের করার জন্য আবারও লোড কুইলা ফলাই দেন। ম্যাক্সিমাম পাওয়ার যদি ক্যালকুলেট করতে বলে VTH বের করা লাগবে। সো লোড কুইলা ফলাই দেন, ফলাই দেওয়ার পর এখানে VTH বের করা লাগবে। সো দিস ইজ অ্যান ফ্লোটিং রেজিস্টার। ফ্লোটিং রেজিস্টার হবে, তাহলে এই জায়গায় যদি আমরা এখানে গ্রাউন্ড ধরি,
So this will become 9 volt. This will become VTH, যেহেতু genuinely A and B, and this voltage of VB will become 0, and voltage of VA will become VTH. And since this 4 ohm resistor is a floating resistor, it will act as a short circuit. It will not have any voltage drop in between. So we can have KVL applied, এক unknown এক এখন equation সময় শেষ। দুপুর 2টা 30 মিনিট। এক unknown এক ইকুয়েশন, এখানে KVL অ্যাপ্লাই করলেই অঙ্ক শেষ। এখন কেউ বলতে পারে না নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করব, করেন, কোনো সমস্যা নেই। সো দিস নোড ইজ 3Vx। নাও এখন এটাকে সলভ করেন, কিভাবে কি করবেন আপ টু ইউ। আশা করি পারা যাবে। মেশ অ্যানালাইসিস করতে হবে, এটা একটু গাপলা আছে এখানে। প্র্যাকটিস সেট গ্রিন, মেশ অ্যানালাইসিসের প্রথম অঙ্ক। তো কি হবে দেখেন তো, কাপলাটা কি? এখানে দেখা যাচ্ছে যে একটা কারেন্ট সোর্স আছে কমন বাউন্ডারিতে, তো এটাকে যখন আমরা খুইলা ফালাই দিব, তার সাথে সিরিজে একটা রেজিস্টার থেকে যাবে। আমাদের কি কি করতে হবে, এটাকেও বাদ দিয়ে দিতে হবে। সো এটাকেও যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে ইট উইল বিকাম এ সুপার মেশ। এই সুপার মেশে কেভিএল, আর একটু আগে যেই কারেন্ট সোর্সটা খুলে ফেলাই দিছি, যে কারেন্ট সোর্সটা খুলে ফেলে দিছি, সেটার জন্য দাঁড়াচ্ছে হচ্ছে I1 - I2 = 4। সো এখানে দাঁড়াচ্ছে হচ্ছে I1 - I2 = 4। তারপরে যেহেতু এই সুপার মেশ হয়ে যাচ্ছে, সো সুপার মেশের কারণে আমাদের এন্টায়ার মেশটা আসলে সেই সুপার মেশে আমরা কেভিএল অ্যাপ্লাই করি। সো আমরা এই জায়গায় কেভিএল অ্যাপ্লাই করে পাবো 8 - 2 I1 - I3 -4 I2 - I3 -8 I2, which is equals to 0। আর এই মেশে উপরের মেশটাই বাকি আছে, -2 × I3 - I1 -2 × I3 -4 × I3 - I2 = 0। সো 3 unknown 3 ইকুয়েশন সলভ করেন, শেষ। লিনিয়ারিটি বইয়ের অঙ্ক হুবহু তুলে দেওয়া হয়েছে, এটা আমরা ক্লাসে করছি, এটা আমি করবো না। সুপারপজিশন, এখানে কয়টা অঙ্ক, এটাও বইয়ের অঙ্ক, ক্লাসের প্রশ্ন হুবহু তুলে দেওয়া হয়েছে, সোজা পারা যাবে আশা করি। সুপারপজিশন এখানে আসলে 2টা অঙ্ক। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা বের করার জন্য, এটার থেভেনিন একটু আগে করছি আমরা, বিকজ আগের সেটের লাস্ট যে ম্যাক্সিমাম পাওয়ারের প্রশ্নটা ছিল, সেটাই পরের সেটে এটার থেভেনিন বের করতে বলছে। সো ম্যাক্সিমাম পাওয়ার বের করতে গিয়ে আমরা একটু আগে এটার থেভেনিন করছি, যেটা কিনা এক আননোন এক ইকুয়েশন আসবে এরকম। একটা এখানে সতর্কতা আছে, ছোট্ট একটা সতর্কতা, হয়তো আগের দিন বলছি আপনাদের, তাও এই অঙ্কটা করার সময় প্রথমে তো আপনারা লোড খুলে ফেলে দিচ্ছেন, তারপর এটাকে ফ্লোটিং রেজিস্টার বলে কনসিডারেশনে আমরা আনি নাই, তাইলে এইটা হলো আমাদের VTH। এখন কেউ যদি এটাকে মেশ দিয়ে করতে চায়, তাহলে কি এই নোডের ভোল্টেজটা VTH হবে? সো VT যদি কেউ মেশ দিয়ে করতে চায়, ইন দ্যাট কেস ইট শুড বি, যদি এই মেশের কারেন্টটাকে আমরা I1 বলি, তাহলে ইট শুড বি দ্য ওভারঅল ভোল্টেজ, দুইটা ভোল্টেজের যোগফল। সো VTH হচ্ছে এই সম্পূর্ণটার মিলা হচ্ছে আমার VTH। ইন দিস এন্টায়ার থিং ইজ মাই VTH, ভোল্টেজের দিক থেকে যদি চিন্তা করি। সো পুরোটা হচ্ছে আমার VTH, এই সম্পূর্ণটা। আচ্ছা, এখন এইখানে আপনি যদি এটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলেন, যেহেতু এখানে ব্রাঞ্চ দুইটা, এই দাগ দিয়ে লাভ নেই, হ্যাঁ, এখানে ব্রাঞ্চ যদি দুইটা হয়, তাহলে দেখেন নিচের পার্টের জন্য যে ভোল্টেজ আছে দ্যাট ইজ 4Vx, আর উপরের পার্টের জন্য যে ভোল্টেজ আছে সেই উপরের পার্টের ভোল্টেজটা হবে হচ্ছে আপনার 1 × I1, 1 V = IR, 1 × I1, I × R, সো দিস ইজ I1, তাহলে ওভার, আর এখানে আছে হচ্ছে 4Vx,
তাহলে VTH কত হবে? কেউ যদি মেশ দিয়ে করতে চায়, VTH শুড বি 4Vx নিচে যেটা আছে প্লাস 1 ইন্টু I1, এই জন্য আমরা এটাকে I1 লিখে দেখতেছি। নর্মালি এই জিনিস লেখা দেখলে মনে হবে কি ব্যাপার, ভোল্টেজের সাথে কারেন্ট যোগ করছে কেমনে? ইন রিয়েলিটি ভোল্টেজের সাথে কারেন্ট যুক্ত হয় নাই, এটার সাথে মনে মনে ভাই যে ইনটু 1 আছে এটা। সো এটাই ছিল এই ম্যাথের একটু ঘাপলা আর কি। এটা কেউ মেশ দিয়ে করলে এই ঘাপলাটা পড়তে পারেন, সেই ক্ষেত্রে এটার কথা একটু মাথায় রাখেন যে আমার তো এখানে দুইটা এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ, তাই আমাদেরকে একটু অন্যভাবে দুইটা রাশির যোগফল আকারে লিখতে হবে এটা। ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম পাওয়ার। For this one, ম্যাক্সিমাম পাওয়ার বের করার জন্য কি করতে হবে? লোড খুলে ফালাই দিতে হবে, তারপর VTH এবং RTH বের করা লাগবে। সো লেট আস ক্যালকুলেট RTH ফার্স্ট। ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে? নাই। সরি, ডিপেন্ডেন্ট সোর্স আছে? নাই। তাহলে ইন্ডিপেন্ডেন্ট সোর্স অফ করে দিলাম। কারেন্ট সোর্স ওপেন সার্কিট, ভোল্টেজ সোর্স শর্ট সার্কিট। সো RTH কত দাঁড়াইলো? তিনটার যোগফল 15 ওহম, 15 ওহম, 10 plus 3 plus 2 which is 15 ওহম। হ্যালো, জি স্যার, ঠিক আছে। আচ্ছা, সো দিস ইজ 15 ওহম, RTH is 15 ওহম। আর যদি আমাদেরকে VTH বের করতে বলে, এখান থেকে লোড খুলে ফেলাই দেন, তার মানে আমাদের এখানে ওপেন সার্কিট ভোল্টেজ বের করা লাগবে এই জায়গাটায়। সো এই ওপেন সার্কিট ভোল্টেজ বের করার জন্য আপনাদেরকে কি টেকনিক অ্যাপ্লাই করবেন, ইটস আপ টু ইউ। এখন দেখেন VA মাইনাস VB বের করা লাগবে। এখন আপনি কোন টেকনিক অ্যাপ্লাই করলে আপনার জন্য ইজি হয়? ইউ নিড টু ক্যালকুলেট, এটা একটু কঠিন। VA মাইনাস VB ইজ ইকুয়ালস টু হোয়াট? দিস পার্ট উইল বি ইয়োর VTH। কি করবেন VA মাইনাস VB বের করার জন্য? আমরা দেখতেছি নোডাল অ্যানালাইসিস করলে যেটা দাঁড়াবে, আমরা যদি এই জায়গায় গ্রাউন্ড ধরি, this VB will become 0, so VA will be your VTH, so this will 0, so VA, this will be your VTH. But the thing is, এখানে তো কোনো, this is not a floating resistor, right? এবং এই জায়গায় কিন্তু কোনো কিছু পাচ্ছেনও না। তাহলে কি করা যেতে পারে? এই জায়গায় এখন অন্য একটা টেকনিক অ্যাপ্লাই করা লাগবে, দ্যাট ইজ কল্ড, আমরা ওপেন সার্কিটের মধ্যে কিভাবে VTH বের করা যায়। there is another way. আমাদের উদ্দেশ্য কি? এই জায়গায় আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ বের করা লাগবে। আচ্ছা, সো এই ওপেন সার্কিট ভোল্টেজ বের করার জন্য আমরা আসলে যেটা করব, মনে মনে, এটা কিন্তু কল্পনায়, বাস্তবে না, কল্পনায় একটা ভোল্টেজ সোর্স এখানে ধরে নিব, ঠিক আছে? এটা আমরা খাতায় আঁকবো না, মনে করব এই ভোল্টেজ সোর্সের ভ্যালু হচ্ছে VTH। দেখা যায় না এই কালারটা, এটা মনে এটা আঁকবো না, এটা পরীক্ষার খাতায় আঁকবো না, এটা জাস্ট এখনকার জন্য লিখে নিব। সো এটার ভ্যালু হচ্ছে VTH। এখন আপনি এখান থেকে মনে করেন এই প্রশ্নে শব্দ আছে, আপনি VTH এর ভ্যালু বের করেন এই জায়গা থেকে। তাহলে VTH এর ভ্যালু বের করার জন্য এখন আপনার এখানে আছে মেশ অ্যানালাইসিস, আপনি KVL অ্যাপ্লাই করতে পারেন। সো ফার্স্ট মেশের কারেন্ট I1 is your -6 অ্যাম্পিয়ার। সেকেন্ড মেশে যদি KVL অ্যাপ্লাই করেন, -10 ইনটু এই মেশের কারেন্ট যদি আমরা I2 বলি, সো I2 মাইনাস I1 মানে হচ্ছে 6, -3I2 -68 minus VTH minus 2I2 equals to 0. এইটা ঠিক আছে। সো তাইলে এখানে আরেকটা কেভিএল ইকুয়েশন আমার চলে আসলো এখানে। স্টিল এখানে আমাদের একটা আননোন এবং দুইটা আননোন এবং একটা ইকুয়েশন, আরেকটা ইকুয়েশন লাগবে। সো VTH বের করার জন্য আমাদের আর কোনো টেকনিক আছে কি? তো ভুলে গেলাম আমিও, এটা জানি কেমনে করা যায়। VTH বের করার জন্য এখান থেকে আউটার লুপ, আচ্ছা, এখানে আরেকটা জিনিস করা যেতে পারে। এখানে হচ্ছে আপনার যে I2টা কি আসলে আছে? ইন রিয়েলিটি এটা তো মনে আমরা কানেক্ট করছি। এই ভোল্টেজ সোর্সটা কি আসলে আছে?
নাই তো, তাহলে I2 equals to what? 0. So put I2 equals to 0. Now you can calculate VTH. So VTH equals to how much? Bolen? So this part is minus 60. Minus 68. Minus 68 minus VTH, which goes to 0. You know? So VTH is minus 128 volt. সো এই টাইপের টেকনিক ব্যবহার করে আপনাদের বইতে একটা অঙ্ক আছে যেখানে আমরা ফোর্সফুলি, মাঝে মাঝে আমরা এই টাইপের টেকনিক সবসময় লাগে না, আপনাদের বইতে একটা অঙ্ক আছে যেখানে কিনা ফোর্সফুলি আপনাদের এই টাইপের টেকনিক একটা দিয়ে দিছে। খেয়াল করে দেখেন চ্যাপ্টার 3 তে মনে হয় নাকি মেশ অ্যানালাইসিসের অঙ্কেই বোধ হয়। না, চ্যাপ্টার 3 তে তো ছিল বোধহয় না। So it's not in chapter 3, maybe it's in chapter 4. এই যেটা, this is example 4.8. ওরা এইভাবে অঙ্কটা করছে, খেয়াল করে দেখেন। ওরা কিন্তু আউটার লুপে এই জায়গায় তারা কেভিএল অ্যাপ্লাই করছে। আমরা বইয়ের নিয়মে করি নাই, যার ফলে আমাদের এই ধরনের প্রবলেম ফার্স্টে আসে নাই। সো এই সিমিলার প্রবলেম কিন্তু এখানে দেখেন ওপেন যেখানে আছে সেখানে মনে মনে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করে নেওয়া লাগছে। ওই সিমিলার একটা প্রবলেম এখানেও খেয়াল করে দেখেন। ওরা যখন এই জায়গায় বলছে ভিটিএইচ এর ভ্যালু বের করার জন্য, আচ্ছা এই জায়গায় দিলে ভিটিএইচ এর ভ্যালু কেমনে বের করব, ওরা মেশ দিয়ে করতে চাইছে এরকম। সো এই জায়গায় যে ভিটিএইচ এর ভ্যালুটা আপনাকে বের করতে হয়েছে, আপনি কল্পনা করে নেন যে দিস ইজ এ ভোল্টেজ সোর্স, কল্পনা করে নেবেন দিস ইজ এ ভোল্টেজ সোর্স, এটার ভ্যালু হচ্ছে ভিটিএইচ যেটা কিনা এই জায়গায় কানেক্টেড আছে। আচ্ছা, সো তাহলে এই মেশের কারেন্ট কত হবে? I3 আমরা জানি ফাইনালি গিয়ে এটাকে 0 দিয়ে রিপ্লেস করব, 0 অ্যাম্পিয়ার, বিকজ এটা আসলে অস্তিত্ব নাই এরকম। সো সিম্পল মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করেন এই জায়গা থেকে। আমরা এখন যদি সিম্পল মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করি, 32 minus 4I1 minus 12 I1 minus I2 which is equals to 0. আচ্ছা, মাঝখানে সুপার মেশ আসবে, সো এটার জন্য যদি লিখি -12 into I2 minus I1 minus 1 into I3 minus VTH equals to 0. So this equation is for your super mesh. সুপার মেশের জন্য এই ইকুয়েশনটা লিখলাম এটা। আর এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে I2 minus I3 equals to 2. I2 minus I3 which is equals to না I3 minus I2 equals to 2. সরি, যেহেতু কারেন্টের ডিরেকশনটা I3 এর সাথে মিলে, সো I3 minus I2 equals to 2 অ্যাম্পিয়ার। ওকে, সো এইখান থেকে এখন আমরা দেখতেছি যে আমাদের চারটা আননোন, কিন্তু ইকুয়েশন তিনটা। এই জায়গায় আসলে আমাদের চারটা আননোনের থার্ড আননোনটাকে আমরা এলিমিনেট করে দিতে পারি। উই ক্যান সি দ্যাট I3 is 0. যেই জায়গাতে আমাদের I3 আছে উই ক্যান মেক ইট 0. সো নাও ইট উইল বিকাম 3 unknowns and 3 equations. Our third unknown is VTH. সো এইখান থেকে আপনি VTH এর ভ্যালু বের করে ফেলবেন। তবে পরীক্ষার খাতায় দয়া করে এই জিনিসটা আঁকবেন না। হ্যাঁ, ইউ ক্যান রাইট VTH লাইক দিস, কিন্তু দয়া করে এটাকে যে আপনি ভোল্টেজ সোর্স কল্পনা করে কাজ করছেন এতক্ষণ, এই জিনিস যাতে না লেখেন, যাবে না। জি স্যার। স্যার তাহলে যে ভিতরে যে I3 টা লিখছি ওটাও কি স্যার লিখবো না? লেখেন, ওটা লেখেন, সমস্যা নেই। ওটা লিখে যে এরকম দাগ দিয়ে 0 লিখে দেন। আচ্ছা ঠিক আছে। আমি এই টাইপের প্রবলেম
ইন্টেনশনালি অ্যাভয়েড করার চেষ্টা করি, ঠিক আছে? কিন্তু ওই যে মাঝে মাঝে এক্সামে যে এই অঙ্কটা সলভ করার জন্য এটা ছাড়া আর কোনো রাস্তা আমি দেখতেছি না। নোড অ্যানালাইসিস দিয়েও এটা করা যাইতে পারে, মেশের বদলে যদি নোট দিয়ে করি একটু চিন্তা করতে হবে, অন্য বইয়ের অঙ্ক তো অন দ্য ফ্লাই মুখস্থ নাই। যদি আমরা এই জায়গায় রেফারেন্স নোট ধরি কি দাঁড়ায়, আমার লাগবে হচ্ছে VA মাইনাস VB, লোড তো খুইলা ফালাই দিছি, লোড খুলে ফেলে দেওয়া হয়েছে। So in such case, VTH becomes minus VB. VTH becomes minus VB. তাহলে in such case এই নোডের ভোল্টেজ দাঁড়ায় হচ্ছে 68 ভোল্ট। এই নোডের ভোল্টেজ কত আমরা জানি না, let us call V1. এই নোডের ভোল্টেজ কত আমরা জানি না, let us call V2. আর এটা তো ফ্লোটিং রেজিস্টর, সো বেল নাই। সো V2 আর VB আসলে একই জিনিস দেখা যাচ্ছে, যেহেতু এটা ফ্লোটিং রেজিস্টর তাই এটার দাম নাই, ঠিক আছে না? সো আওয়ার যেহেতু ফ্লোটিং রেজিস্টর দাম নাই, আমরা এখন মেন্টাল ওয়ার্ক কমানোর জন্য আমরা এটাকে বাদ দিয়ে দেই। সো এই জায়গা থেকে কি আমরা প্রত্যেকটা নন রেফারেন্স নোডে, আমি জানি না এখন হবে কিনা, আমি এখন ট্রাই করে দেখতেছি, প্রত্যেকটা নন রেফারেন্স নোডে যদি KVL অ্যাপ্লাই করি, সরি KCL অ্যাপ্লাই করি, we see that এখানে হচ্ছে এত, এখানে দরকার নেই, এই জায়গায় কারেন্টের ডিরেকশন যেহেতু দেয়া নাই আমরা ধরে নিতে পারি ইচ্ছা মতো যে কোনো দিকে। সো মনে করি কারেন্ট এন্টারিং ইজ VB মাইনাস V1 ডিভাইডেড বাই 10। এন্টারিং আর কেউ নাই, লিভিং হচ্ছে 6, লিভিং হচ্ছে V1 মাইনাস 68 divided by 3. এই একটা গেল, and let us apply KCL at this node. So নিচের নোডটায় KCL অ্যাপ্লাই করলে ঢুকতেছে হচ্ছে আপনার 6 and বের হচ্ছে আপনার VB minus V1 divided by 10. হ্যাঁ হয়ে তো গেছে অঙ্ক। So now we have two unknowns and two equations, সলভ করেন। নোট দিয়ে করা যায়, নোট দিয়ে করলে আগের ইজি, তাহলে ওই আউটার লুপের কাহিনী লাগে না। So two unknown and two equation, এখান থেকে it is possible to calculate the value of VB. So VB যদি পাওয়া যায়, আমরা দেখতেছি যে VTH হচ্ছে আমাদের VTH is minus VB. This is even easier to solve. আগেরটায় যেহেতু মেলা পেরা খাওয়া লাগছে আমাদের, এটা তেমন কোনো ঝামেলা নেই। কই জানি ছিলাম, এটা না নিচে ছিলাম, এই যে এটা। এভাবেও হয়, এভাবেও চলে আর কি, বাট এখানে মেন্টাল ওয়ার্ক কিছুটা বেশি, ওই যে মনে মনে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করে নিব ইত্যাদি। এটা যদি করতে না চান, ওই আগের রুল যেটা আমরা দেখলাম, এইমাত্র যেটা দেখলাম, এভাবেও করা যাবে। এই শেষ, আর কিছু নাই। Any question? আজকে দিলে ছেড়ে দিই, আর কিছু যদি না থাকে। এক্সপেরিমেন্ট এই ল্যাবের ভাইভা বৃহস্পতিবারে হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 3-4 এর পার্ট হিসেবে আমি আপনাকে কিন্তু ভোল্টমিটারের ওয়ার্কিং প্রিন্সিপাল জিজ্ঞাসা করব। এবং আরো একটা জিনিস, প্রি ল্যাব, আমি এক্সপেরিমেন্ট 3 দেখার কিছু নাই, এক্সপেরিমেন্ট 3 আপনারা খুবই সোজা। এক্সপেরিমেন্ট 3 এর ভাইভা তেমন কিছু জিজ্ঞাসা করব না, এক্সপেরিমেন্ট 3 এর ভাইভাতে জিজ্ঞাসা করবো আচ্ছা প্রি ল্যাবটা দেখান। নর্মালি অন্য কোনো ল্যাবে সাধারণত প্রি ল্যাব দেখতে চাই না, এক্সপেরিমেন্ট 3 এর আগে আমি সাধারণত প্রি ল্যাব দেখতে চাই, ভাইবার দিন প্রি ল্যাব দেখতে চাই। আচ্ছা প্রি ল্যাবের ভ্যালুর সাথে আপনার পিস ওয়াইজ এর ভ্যালু যে মিলছে এটা জাস্ট একবার দেখান, শো করে এক্সপেরিমেন্ট 3 আসলে শেষ। সো এক্সপেরিমেন্ট 3 এর আসলে কোনো ভাইভা নাই, ইনফ্যাক্ট জিজ্ঞাসা করার কিছু নাই এক্সপেরিমেন্ট 3 তে। এক্সপেরিমেন্ট 4 এ গিয়ে আমি আসলে ওই বাবল কি জিনিস, কিভাবে সার্কিটটা কানেক্ট করছেন, বাবলটা দিয়ে আপনি কিভাবে এক্সপেরিমেন্ট 2 তে ভোল্টমিটার বানাইলেন, ভোল্টমিটারটাতে কিভাবে বিয়োগফলটা শো করতেছে ইত্যাদি ইত্যাদি। ওইখানে 1 কিলো ওহমের রেজিস্টর কেন দেওয়া হলো ভিউ পয়েন্টের নিচে, কারেন্ট লিমিটিং রেজিস্টর ওইটার নাম, কারণ হচ্ছে ওইটা বেশি যদি না দেওয়া হয় ওইখানে অতিরিক্ত পরিমাণ ভোল্টমিটারের ভিতর দিয়ে বেশি পরিমাণ কারেন্ট গিয়ে ভোল্টমিটারকে পুরাই ফেলবে। I স্কয়ার আর আই যত বেশি হবে জিনিস তত গরম হবে।
আই যত বেশি হবে, আই যদি ডাবল হয় তাহলে আই স্কোয়ার মানে হচ্ছে 4 গুণ পরিমাণ বেশি গরম হবে, আই স্কোয়ার আর পুরোটা হিটে পরিণত হয়। সো তাই ভোল্টমিটার যেটা আপনারা এক্সপেরিমেন্ট 2 তে বানাইছেন, মনে রাখেন এটা ভাইবার সময় একই প্রশ্ন জিজ্ঞাসা করব। ভোল্টমিটার যেটা আপনারা এক্সপেরিমেন্ট 2 তে বানাইছেন, সো ওই ভোল্টমিটারে ভিউ পয়েন্টের নিচে একটা 1 কিলো ওহমের রেজিস্টার দেওয়া আছে, এটা কেন দেওয়া হয়েছে? এটার উত্তর হচ্ছে দ্যাট রেজিস্টার ইজ কল্ড দ্য কারেন্ট লিমিটিং রেজিস্টার। ইন রিয়েলিটি ভোল্টমিটারের রোধ অনেক বেশি থাকে, যাতে ভোল্টমিটারের মধ্য দিয়ে একটা ওপেন সার্কিটের মতো বিহেভ করে এবং ভোল্টমিটারের মধ্যে দিয়ে খুব বেশি পরিমাণ কারেন্ট না যায়। কারণ কারেন্ট যত বেশি পাস হবে ভোল্টমিটার তত বেশি গরম হবে এবং সার্কিটের মধ্যে তত বেশি ইফেক্ট পড়বে। আমরা কোনোটাই চাই না। দ্যাটস ওয়াই ভোল্টমিটারের সাথে ইচ্ছা করে একটা হাই রেজিস্ট্যান্স দিয়ে দেওয়া হয় যাতে কারেন্টটা কমে যায়। পিএসপাইসে কেন দেওয়া হয়েছে? পিএসপাইসে ওই জিনিসটাকে সিমুলেট করার পাশাপাশি পিএসপাইসে যেহেতু ওই গ্রাউন্ডের সাথে একটা এলিমেন্ট দেওয়া লাগে, সেই জন্য এটা দেওয়া হয়েছে। ওই রেজিস্টারের ভ্যালু আপনি 1K কেন 10K দেন আর 1 ওহম দেন, দ্যাট ডাজন্ট ম্যাটার এট অল। পিএসপাইস উইল শো ইউ দ্য মানে ভ্যালু অনলি। সো এক্সপেরিমেন্ট 6-7 এ গিয়ে দেখবেন যে ডামি এলিমেন্ট দেয়া লাগে কোনো কারণ ছাড়া, 0 ভোল্টের ভোল্টেজ সোর্স লাগে, 0 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স লাগে, ইত্যাদি ইত্যাদি। সো দ্যাট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ ডামি এলিমেন্ট ফর পিএসপাইস, বাট ইন রিয়েল লাইফ দ্যাট ইজ নট এ ডামি এলিমেন্ট। রিয়েল লাইফে ওটার আসলে অনেক দরকার আছে, কারণ ওইটা না হলে আপনার ভোল্টমিটার অনেক গরম হয়ে যাবে। 2-3টা রিডিং নেওয়ার পরে দেখবেন ভোল্টমিটার এত গরম হয়েছে যে না, এটা আবার রেস্টে দেওয়া লাগবে। সো ফর দ্যাট রিজন প্র্যাকটিক্যালিটি বিবেচনায় আসলে ভোল্টমিটারের সাথে ওই জিনিসটা কানেক্ট করা হয়। উত্তরটা বলে দিলাম, এক্সপেরিমেন্ট 2 তে ভোল্টমিটারের ওয়ার্কিং প্রিন্সিপালের পাশাপাশি এই প্রশ্নটাও জিজ্ঞাসা করি। কে জানি হাত তুলছিল, প্রশ্নটা বলেন। স্যার ল্যাব 3 তে তো আপনার ইয়া নাই, প্রি ল্যাব রিপোর্ট তো নাই। আছে আছে আছে, অঙ্কগুলো হাতে কলমে করে রাখবেন। স্যার কোথায় ইয়া ল্যাব 3 তে স্পেশালাইজড করা প্রি ল্যাব কোশ্চেন নাই আর কি, যে সার্কিট গুলো আছে সার্কিটের অঙ্কগুলো হাতে কলমে করে রাখবেন, দ্যাট ইজ প্রি ল্যাব। ল্যাব 3 তে যেই 2টা সার্কিট আপনাকে আঁকতে বলছে, সেই 2টা সার্কিট আপনি হাতে কলমে অঙ্ক করে আগে থিওরিটিক্যাল ভ্যালু মিলাই নেবেন, ঠিক আছে? এটা একটা আর এটা একটা। থিওরিটিক্যাল ভ্যালু যখন হাতে কলমে মিলা যাওয়া ভ্যালুর সাথে প্র্যাকটিক্যালির সাথে যখন সিমুলেশনের ভ্যালু মিলে যাবে, তাহলে বোঝা যাচ্ছে হ্যাঁ দিস ইজ কারেক্ট। কারণ হাতে কলমে অঙ্ক করে আপনার আসতেছে 15 আর এখানে আসছে 13, তার মানে ভুল হয়েছে। সো এটা আমি দেখতে চাচ্ছি যে থিওরিটিক্যাল ক্যালকুলেশনের সাথে প্র্যাকটিক্যাল মিলছে কিনা। সো আপনার সার্কিট আঁকাটা তাহলে ঠিক আছে। একই জিনিস ইজ অ্যাপ্লিকেবল ফর থিওরিটিক্যাল ভ্যালুর সাথে প্র্যাকটিক্যাল ভ্যালু মিলছে কিনা, এটা জাস্ট দেখতে চাবো আর কিছু না। এবং সার্কিট 4 এ আপনার সবগুলি ফাইল আপনার কাছে রেডি থাকতে হবে, কিন্তু আপনি শুধু শো করবেন লাস্টেরটা, দ্য ভেরি লাস্ট ওয়ান এখানে। সো এই জায়গাতে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি। ফর এক্সাম্পল এইখানে 4 নাম্বার এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, এটার ভাইভার ক্ষেত্রে কমন প্রশ্ন হচ্ছে যে আমি আপনাকে বলবো যে এই 0.5 IS আর 0.5 VB রিপ্লেস করেন। এইটার ভ্যালু হবে 0.5 VB, এটার ভ্যালু হবে 0.5 IS। সার্কিট ড্র করেন, নতুন করে সার্কিট ড্র করেন পিএসপাইসের জন্য। অ্যাজ ইফ আমি এইটাকে চেঞ্জ করে দিয়ে বলছি যে এটার নাম হলো 0.5 VAB আর এটার নাম হলো 0.5 IS। আপনার সার্কিটের মেলা কিছু চেঞ্জ করা লাগবে, বহু জায়গায় অনেক কিছু চেঞ্জ করা লাগবে। এইটুকু চেঞ্জ যদি আমি বলে দিই, তো এখন করে দেখেন, এটা করতেই আপনার সময় চলে যাবে। তারপরে আমি ফার্দার এটা নিয়ে পেঁচাইতে থাকবো। সো এক্সপেরিমেন্ট 4 এর ভাইভা ইজ দ্য জেনুইন থিং, এটাই হচ্ছে আসল। এবং নেট লিস্ট এক্সপ্লেইন করতে বলবো। সো এক্সপেরিমেন্ট 4 এর ভাইভা যখন আপনারা দিতে যাবেন, এই সার্কিটটা লেটস সে আপনি ড্র করছেন, ড্র করার পর আমি বলবো যে এটা নেট লিস্ট বের করেন এবং নেট লিস্টে কিভাবে কোন দুইটা লাইন গিয়ে আপনি 0.5 VAB কিভাবে ডিফাইন করছেন এবং 0.5 IS কিভাবে ডিফাইন করছেন, কিংবা উল্টাটা যে আগে ছিল 0.5 IS আর 0.5 VAB, এইটা কিভাবে ডিফাইন করছেন আর এইটা কিভাবে ডিফাইন করছেন। স্পয়লার আগে থেকে বলে দিই, কারেন্ট কন্ট্রোল জিনিসপত্র ডিফাইন করার জন্য একটু স্পেশাল ওয়ে আছে, এক লাইনে ডিফাইন করা যায় না। এটা ডিফাইন করার জন্য দুইটা জিনিস লাগে। সো একটা লাইনে আপনি এলিমেন্টটাকে ডিফাইন করবেন, আরেকটা লাইনে কন্ট্রোলিং প্যারামিটারটাকে ডিফাইন করা লাগে। সো কন্ট্রোলিং প্যারামিটার ইজ IS হিয়ার, সো IS ইজ ওভার হিয়ার। সো IS কে ডিফাইন করার জন্য আপনাকে ভার্চুয়ালি মনে মনে এখানে একটু একটা শর্ট সার্কিট তৈরি করে নেওয়া লাগে, মনে মনে কল্পনায়, ঠিক আছে? সো কল্পনায় এটাকে যখন আপনি একটু ঘুরাই দিই, এটাকে এরকম মনে করি এখানে আছে এটা, তো কল্পনায় এখন এখানে একটা শর্ট সার্কিট তৈরি হয়েছে।
সো অ্যাজ ইফ আপনার ভার্চুয়াল সেই ডামি এলিমেন্টটা এই ফাঁকা জায়গাতে এই জায়গায় যুক্ত হয়েছে, এই ডামি এলিমেন্টের মধ্য দিয়ে যেই ভ্যালুটা যাচ্ছে দ্যাট ইজ আইএস। আপনি পি স্পাইস কে বলে দিচ্ছেন এই ডামি এলিমেন্টের নাম হচ্ছে এক্স। সো এক্স এর পজিটিভ টার্মিনাল থেকে এক্স এর নেগেটিভ টার্মিনাল বা এক্স এর 1তম টার্মিনাল থেকে এক্স এর 2তম টার্মিনালের মধ্য দিয়ে যেই কারেন্টটা পাস করতেছে দ্যাট উড বি দা কন্ট্রোলিং প্যারামিটার ফর মাই দিস ওয়ান। এটার নাম সম্ভবত এবিসিডি কি জানি একটা আছে, দেখে নিন। সো আবারও বলতেছি যে ইফ এনিথিং ইজ কারেন্ট কন্ট্রোল, যে কন্ট্রোলিং প্যারামিটারটা যদি কারেন্ট থাকে, সো সামথিং আইএস অথবা লেটস সে 3IS অথবা 4IX, এরকম কন্ট্রোলিং প্যারামিটারটা যদি কারেন্ট থাকে, তাহলে পি স্পাইসে সেটাকে ডিফাইন করার জন্য একটা লাইন ইজ নট ইনাফ, আপনাকে সেকেন্ড আরেকটা লাইন লাগে। এটাই আর কি ভাইভাতে আমি দেখতে চাই যে আপনি সেটা পারেন কিনা, নেট লিস্ট থেকে সেটা এক্সপ্লেইন করতে পারেন কিনা। এই এক্সপেরিমেন্ট 4 এর ঘাপলা হলো এই এতটুকুই ভাইভাতে। থ্যাংক ইউ। কোনো প্রশ্ন আর? ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করে দিই এখানেই। থ্যাংক ইউ, খোদা হাফেজ, ছুটি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।